দেখা ও শোনা অডিও ভিজুয়াল বুক। দেখা ও শোনার জন্য শ্রবণযোগ্য বই। মূলত শুনবেন, প্রয়োজনে দেখে নেবেন। আজ বেছে নিয়েছি এলাম আমি কোথা থেকে, সুভাষ মুখোপাধ্যায়। ভূমিকা, এটা অনেকটা গল্পের মতো শোনাবে। 1978 সাল, মাসটা ছিল সেপ্টেম্বর। পুপে নার্সিংহোমে আমার বড় নাতনি মিউ সদ্য হয়েছে। মন আমার বেজায় খুশি আরও একটা কারণে। নন্দিনী টেলিফোনে জানিয়েছে প্রায় 20-22 বছর আগে সিগনেটকে দেওয়া জানো আর দেখো জানোয়ারের হারানো পাণ্ডুলিপি খুঁজে পাওয়া গেছে। আকাশের অবস্থা ভালো ছিল না, তাছাড়া মস্কো যাওয়ার তাড়া ছিল। আমি যখন কলকাতা ছাড়লাম তখন বৃষ্টির জলে শহরে বান ডেকেছে। কলকাতায় ফেরামাত্র নন্দিনীকে ফোনে ধরলাম। পাণ্ডুলিপিটা পাওয়া গিয়েছিল ঠিকই, বাইরের ঘরের নিচের দিকের তাকে সেটা রাখা ছিল, কিন্তু কলকাতা যে এমনভাবে বানভাসী হবে কে জানত। ফলে বন্যার জল এসে নিচের তাকের সব কিছু ধুয়ে মুছে নিয়ে চলে গেছে। কপাল চাপড়ানো ছাড়া তখন আর করার কিছু নেই। তার মাস কয়েক পরে আবার নন্দিনীর ফোন। একটা লম্বা সাইজের রুলটানা খাতা পাওয়া গেছে। হস্তাক্ষর অনেকটা আমার মতন, মলাটে কোনো টাইটেল বা লেখকের নাম নেই। শুনে ধারণা হলো ও পাণ্ডুলিপি নির্ঘাত আর কারো। গিয়ে দেখি, হ্যাঁ সত্যি আমারই লেখা। খাতায় আগা 5 তলায় জেলখানার ছাপ, সেন্সার্ড অ্যান্ড পাস্ট। খাতার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। আস্তে আস্তে মনে পড়ল, আসলে সেটা ছিল একটা অসাধারণ ইংরেজি বইয়ের তর্জমা। লেখকের নাম নভিকব। তন্ন তন্ন করে খুঁজেও বইটার হদিশ করতে পারলাম না। আমার তখন গোঁ চেপে গেল। বইটা আগাগোড়া নিজের মতো করে লিখে ফেলে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভের একজন কর্তাকে দেখিয়ে নিলাম। তারই ফলে হারিয়ে পাওয়া লেখাটি এক সময়ে আনন্দমেলায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তার জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে আমি ঋণী। একাকী গায়কের নহে তো গান, এ সত্যটা ভুলে গিয়ে বই ছাপানোর দেরির জন্য অনুজ প্রতিম বাদল বসুকে দেখা হলেই কথা শুনিয়েছি। বই হাতে নিয়ে নিজের বেআক্কেলের জন্য এখন লজ্জা পাচ্ছি। শিল্পী বিমল দাস ছবিগুলোকে নিখুঁত করতে নিজেকে যেভাবে ঢেলে দিয়েছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। লেখা, আঁকা, প্রকাশনা, এই তিনের ঐকতান না থাকলে বইয়ের আড় ভাঙে না। ইচ্ছে করে হয়নি। সাইবেরিয়ায় ছিল একদল হাতি। উত্তর থেকে বরফের ঢল নেমে এলে তারা ক্রমে গায়ে কম্বলের মতো রোঁয়াওয়ালা ম্যামথ বনে গেল। এটা হয়েছিল কি তারা ইচ্ছে করেছিল বলে? কানকো পাখনাওয়ালা মাছের কথা ভাবো। খাল বিল শুকিয়ে গেলে তারা জলের পাড়ে বুকে হেঁটে বেড়াতে লাগলো। তাতে তাদের পাখনার পেশিগুলো হয়তো বেশ পুরুষ্ট হয়ে উঠেছিল, কিন্তু তাই বলে কি তাদের সন্তানদের পাখনাগুলো লম্বা চওড়া হয়ে ঠ্যাঙের মতো আকার নিয়েছিল? না, তা হয়নি। যেমন চীন দেশে মেয়েদের পায়ের পাতা ছোট রাখার জন্য শক্ত করে পটি বাঁধা হতো, কিন্তু সেই মায়েদের যেসব ছেলে মেয়ে হলো তারা কিন্তু স্বাভাবিক পা নিয়েই জন্মেছিল। একবার এক বৈজ্ঞানিক ইঁদুরের 5 পুরুষ ধরে ল্যাজ কেটে কেটে দেখতে চেয়েছিলেন তাদের ছানাপোনারা বেড়ে হয় কিনা। দেখা গেল সব ইঁদুর ছানাই স্বাভাবিক ল্যাজ নিয়ে জন্মেছে। অন্ধকারে পুরুষানুক্রমে মাছি রেখেও একজন পরীক্ষা করেছিলেন। দেখা গেল তাতে তাদের বংশধরদের দৃষ্টিশক্তির কোনো হেরফের হয়নি। আসলে নতুন জীবজন্তুর ক্রমবিকাশ ওভাবে হয় না। তাতে কারো ইচ্ছাশক্তির হাত থাকে না, কিংবা জীবনকালে নিত্য অভ্যাসে কারো দেহযন্ত্রে যে পরিবর্তন ঘটে তার সন্তানের দেহযন্ত্রে তার কোনো ছাপ পড়ে না। নতুন জীবজন্তুর ক্রমবিকাশ তাহলে হয় কিসের জোরে? এক কথায় উত্তর, জিন। প্রত্যেক প্রাণীর জীবকোষে থাকে এক রকমের সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু, তাকে বলে ক্রোমোজোম। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। আর জিন হল প্রোটিনের কণা। সবচেয়ে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রেও জিন ধরা পড়ে না। ক্রোমোজোম হল জিনের মালাগাঁথা সুতো। আমাদের প্রত্যেকের জীবকোষে থাকে হাজার হাজার জিনযুক্ত 23 জোড়া বা 46টি ক্রোমোজোম।
কোন প্রাণীর ঠ্যাং হবে না পাখনা হবে, চামড়া মসৃণ হবে না লোমশ হবে, চোখের মণি নীল হবে না কটা হবে, মানুষের মতো শিরদাঁড়া হবে না কাঁকড়ার মতো গায়ে শক্ত খোল থাকবে, এসবই ঠিক করার শর্ত হল জিন। জিন নিজে ঠ্যাং কিংবা শক্ত খোলে পরিণত হয় না। জিনের কাজ হল জন্মের আগে পরে জীবকোষে যে রাসায়নিক পরিবর্তন ঘটে তার নিয়ন্ত্রণ আর পরিচালনা করা। কিন্তু সেই সঙ্গে ওইসব জীবকোষে কয়েকটি বিশেষ জিন থাকতেই হবে, না হলে ওই রাসায়নিক ক্রিয়া করবে না। ক্রমবিকাশের ধারাকে জিন একটি বিশেষ খাতে বইয়ে দেয়। রেলের পয়েন্টসম্যান যেমন সুইচ টিপে গাড়ি কোন দিকে যাবে তার নির্দেশ করে, জিন হল প্রোটিনের কণিকা মাত্র। তার না আছে চিন্তা করবার মাথা, না কাজ করবার হাত। তারা শুধু দেহগত পরিবর্তনকে একটা বিশেষ দিকে ঠেলে দেয়। জন্মসূত্রে বাপ মা জিন পায় বলেই সন্তানেরা দেখতে হয় অনেকটা বাপ মার মতন। শুক্রকোষ যখন ডিম্বকোষে প্রবেশ করে তখন সন্তানের উৎপত্তি শুরু হয়। উভয় কোষের প্রত্যেকটিতে সহস্র সহস্র জিনযুক্ত ক্রোমোজোম থাকে। এইভাবে বাপ মা দুজনেরই জিন তাদের সন্তানে বর্তায়। জিন সচরাচর বদলায় না। বাপ মা যে সদৃশ প্রজাতির জীব হয়, সন্তানও সেই প্রজাতিরই হয়ে থাকে। জিনেরা কখনো কখনো বদলায়, তাদের রাসায়নিক গঠনে হেরফের হয়, তাকে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। ধাপে ধাপে বদল নয়, এক কথায় আলটাপকা পরিবর্তন।